নমস্কার, আমি তরুণ ঘোষ। রাজনাথ সিং আমাদের প্রতিরক্ষা মন্ত্রী, তিনি তিন বাহিনীর সঙ্গে একটা বৈঠক করেছেন। নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান, এবং সঙ্গে ছিলেন সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ। এই তিন বাহিনীর মাথায় আছেন চিফ অফ ডিফেন্স স্টাফ। এটা মানে তিন বাহিনীকে একজন যদি কন্ট্রোল করতে পারে, তার জন্য এই পদটা সৃষ্টি করা হয়েছিল। আগে বিপিন রাওয়াত ছিলেন, তিনি দুর্ঘটনায় মারা যাওয়ার পর এখন নতুন সিডিএস জয়েন করেছেন। এখন সেখানে রাজনাথ সিং একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা বেরিয়েছে কাগজে গতকালকের মিটিংয়ে। রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে অপ্রত্যাশিত কিছুর জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন। অপ্রত্যাশিত কিছু, সেটা কিন্তু পরিষ্কার করেননি। অপ্রত্যাশিতটা কি, এটা লিখছে ইন্ডিয়া টুডে। টাইমস লিখছে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, সশস্ত্র বাহিনীর প্রতি রাজনাথ সিং এর বার্তা। মানে কোন যুদ্ধ, কি যুদ্ধ, কেন যুদ্ধ, কার সঙ্গে যুদ্ধ, সে নিয়ে কিন্তু একটা রাও উনি কাটেননি। এখন ব্যাপারটা হচ্ছে, যত ক্লাসিফাইড ডকুমেন্ট আছে এই চারপাশে যা ঘটছে, এই ক্লাসিফাইড ডকুমেন্ট সমস্ত এসে প্রতিরক্ষা মন্ত্রীর গায়ে জমা পড়ে। তিনি প্রত্যেকটা ক্লাসিফাইড ডকুমেন্ট কিন্তু থরোলি চেক করেন। চেক করে প্রত্যেকটা ডিফেন্স স্টাফের সঙ্গে তিনি কথাবার্তা বলেন, রয়ের সঙ্গে কথাবার্তা বলেন, আইবির সঙ্গে কথাবার্তা বলেন, আমাদের যে অজিত দোভাল তার সঙ্গে কথাবার্তা বলেন। সমস্ত কথাবার্তা বলে তিনি একটা প্ল্যান তৈরি করেন। সেই প্ল্যান অনুযায়ী সমস্ত দেশের প্রতিরক্ষার ব্যবস্থাটা তৈরি হয়। এখন উনি হঠাৎ এই কথাটা বললেন কেন, সেটা নিয়ে একটু ভাবার বিষয় রয়েছে। কিন্তু কাগজে যেটা বেরিয়েছে সেটা আমি একটু পড়ে শোনাই। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত একটি শান্তিপ্রিয় দেশ, কিন্তু সশস্ত্র বাহিনীকে শান্তি রক্ষার জন্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। শীর্ষ স্তরের সামরিক নেতৃত্বের বৈঠকে দ্বিতীয় ও শেষ দিনে উত্তরপ্রদেশের লখনৌতে প্রথম জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে বক্তৃতা করে সিং যৌথ সামরিক দৃষ্টিভঙ্গিকে বিকশিত করা এবং দেশ যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তার জন্য প্রস্তুতির তাৎপর্যের উপর জোর দিয়েছিলেন। ভবিষ্যতের যুদ্ধ তার সঙ্গে রয়েছে। এখন এই যুদ্ধটা কি? আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে তো একটা বড় অশান্তি পাকাচ্ছে। তারা দেশ ছোট হলে হবে কি, ভারতের পেটের মধ্যে রয়েছে, দেশ ছোট হলে হবে কি, পেটের মধ্যে যদি গুড়গুড় করে তাহলে শরীর তো ভালো থাকে না। তাহলে গুড়গুড়ানি কমাতে গেলে কি করতে হবে? এখন ডুজ দিতে হবে, নাকি অন্য ওষুধ খেলে কাজ হবে, নাকি গ্যাসের ওষুধ খেলে কাজ হবে, সে ওষুধগুলো নির্বাচন করা হচ্ছে। সেই অনুযায়ী ওষুধ দিতে পারে। আপনি বলতে পারেন যে পাকিস্তান একটা অ্যাডভেঞ্চার করতে পারে, বা চীন একটা অ্যাডভেঞ্চার করতে পারে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। পাকিস্তান তো এমনি পাকিস্তান ফেসে আছে। পাকিস্তানের উত্তরাঞ্চল মানে বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া এবং সিন্ধ প্রদেশে এমন মারছে টিটিপি আর তালিবানরা আর বিএলএ, বালুচিস্তান লিবারেশন আর্মি, এই তিন দিক দিয়ে ঘিরে পাকিস্তান বাহিনীকে এমন মারছে। আর পাকিস্তান বাহিনীর এখন অর্থের জোর এখন এত কমে গিয়েছে যে পাকিস্তানের এখন পক্ষে এখন কোন রকম অ্যাডভেঞ্চার করা খুব মুশকিল। দ্বিতীয় গেল আমাদের শত্রু হচ্ছে চীন। চীনের আভ্যন্তরীণ অবস্থা কিন্তু খুব খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ, পুরো ডামাডোল চলছে। চীনের মানে যে অর্থনীতি, সেটা কিন্তু মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। যদিও চীন একটা বড় অর্থনীতি, অনেক ট্রিলিয়ন তার অর্থনীতির মূল্য, কিন্তু চীন ডুবতো স্টিলের টাইটানিক ডুবতে গেলে ইট উইল টেক টাইম। কিন্তু চীন এই মুহূর্তে কোন রকম অ্যাডভেঞ্চারে আসবে বলে ভারতের কাছে অন্তত খবর নেই। যে দেশটা ভারতের পেটের মধ্যে রয়েছে, কিন্তু পেটের মধ্যে ঘুষোঘুষি করেই যাচ্ছে। এখন দেশটা এইটুকু হতে পারে, কিন্তু তার বুলি হচ্ছে লম্বা চওড়া।
বিরাট লম্বা চওড়া বুলি। যাদের দেশে 1200 টাকা 1000 টাকা কেজি কাঁচা লঙ্কা বিক্রি হচ্ছে, হ্যাঁ, তো 120 টাকা ডজনের ডিম বিক্রি হচ্ছে, 12 টাকা করে বেশি চাল বিক্রি হচ্ছে, তেল ফেলে অবস্থাতে ছাড়ুন। এ তো সবে শুরু। দুর্ভিক্ষের কোন দিকে যাবে বাংলাদেশ শুধু অপেক্ষা করুন। তো যাই হোক, আজকে বাংলাদেশ নিয়ে কথাই বলবো না, ও কথা বলবো না বাংলাদেশ নিয়ে। আজকে কথা হচ্ছে ভারতের যুদ্ধ প্রসঙ্গ। এখন তাহলে ভারত কি করবে? তিনি আরো বলেছেন, চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির মতো বৈশ্বিক সংঘাতের কথা উল্লেখ করে সিং কমান্ডারদের এই উন্নয়নগুলি বিশ্লেষণ, ভবিষ্যতের চ্যালেঞ্জের পূর্বাভাস এবং অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি উত্তর সীমান্তে এবং প্রতিবেশী দেশগুলির সমস্যাগুলির একটি ব্যাপক বিশ্লেষণের প্রয়োজনীয়তাও তুলে ধরেন, যা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিন যে চ্যালেঞ্জটা কিন্তু ভারতের গায়ে ছিল না, এই পেটের মধ্যে গুড়গুড়টা ছিল না, এই পেটের মধ্যে গুড়গুড়টা কিন্তু সম্প্রতি শুরু হয়েছে। এই পেটের গুড়গুড় কিন্তু কমাতে হবে। দ্বিতীয় হচ্ছে, গত পরশুদিন বাংলাদেশে খুলনায় উৎসব মণ্ডল বলে যে ছেলেটিকে মারা হয়েছে, তার একটা ব্যাপক প্রতিক্রিয়া কিন্তু ভারতবর্ষে সমস্ত খবরের কাগজ এবং সমস্ত সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হয়েছে। এবং সরকারের ওপর কিন্তু আস্তে আস্তে চাপটা বাড়ছে, কেন্দ্রীয় সরকারের মোদির ওপরে, যে এই যে কাণ্ডগুলো ঘটছে হিন্দুদের ওপরে, সরকার আর কতদিন চুপ করে বসে থাকবে, আর কতদিন দেখবে, দেখছি দেখবো করে এভাবে আর চলবে না। এই সরকারের ওপরে যে চাপটা তৈরি হচ্ছে, এই চাপটা মানে রিলিজ করতে গেলে সরকারকে কিছু একটা করে দেখাতে হবে। এখন এই চ্যালেঞ্জটা এসে পড়েছে মোদী সরকারের ওপরে। ভারতবর্ষের 140 কোটি জনগণের চাপ। আপনি বললেন যে এই করবো, অমুক করবো, তমুক করবো, ঠিক আছে, 140 কোটি দেশ আপনাকে সমর্থন করলো, সমস্ত দেশের নেতা আপনার পাশে এসে দাঁড়ালো, কিন্তু তার নিট ফলটা কি? নিট ফলটা কিন্তু মুখের কথা নয়। ওপারে যিনি এখন মাথায় বসে আছেন ডক্টর ইউনুস, তিনি তো সুদে টাকা কাটান। আমেরিকার দয়ায় তিনি একটা নোবেল প্রাইজ পেয়েছেন, তাতেই তিনি ফাটিয়ে যাচ্ছেন। নোবেল প্রাইজ কেন দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে সাথে ডক্টর ইউনুস ভালো করেই জানেন, আর সিআইএও ভালো করে জানে, আমেরিকাও ভালো করে জানে কেন নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। তার একটি চর বাংলাদেশে বসিয়ে দেওয়া হয়েছে, সেই চর মারফত বাকি কাজটুকু এখানে হয়েছে। তো যাই হোক, এখন তার যা ক্ষমতা, তার থেকে 10 গুণ এগিয়ে তিনি কথা বলছেন। তাহলে এই শক্তিটা পাচ্ছেন থেকে, কোথাও থেকে এই শক্তিটা পাচ্ছেন। সেই শক্তিটা বন্ধ নাশ করতে গেলে হচ্ছে কি একটা বড় ধরনের আঘাত, যে আঘাতটা খুব অপ্রত্যাশিত হবে এবং বাংলাদেশ ভাবার টাইম পাবে না, বাপ বলার, যাকে বলে বাংলা ভাষায় বাপ বলার টাইম পাবে না। সেই পজিশন কিন্তু খুব শিগগিরই আসছে। রাজনাথ সিং এর কথায় যা বোঝা গেল, অপ্রত্যাশিত কিছু অবস্থার জন্য তৈরি থাকুন। মানে মার যখন শুরু হবে, একেবারে আকাশপথে, জলপথে, স্থলপথে, সব পথে বাপ বলার টাইম পাবে না, কোনো শক্তি এসে পাশে দাঁড়াতে পারবে না। কেন কি বলছেন উনি আমি জানি না, আমি বলতে পারবো না। তবে অপ্রত্যাশিত কথাটা, এই 3-4টে কাগজ, দুটো কাগজ আপনাদের দেখালাম, সব কটা কাগজেই কিন্তু বেরিয়েছে আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত। সেই অপ্রত্যাশিত কোট অ্যান্ড কোট, ওটার মানে কি এটা কিন্তু বিশ্লেষণ করলে এইটি বেরিয়ে আসছে, এর বাইরে কিছু বেরোচ্ছে না। ফলে আগামী দিন ভারত বাংলাদেশের পরিস্থিতি উন্নত হওয়ার তো কোনো আশাই নেই। আশা ছেড়ে দিন, এখন আশার দুরাশা হয়ে গিয়েছে। বরং কতটা অবনতি হবে সেই দিকে চেয়ে আছি, যে সম্পর্ক কতটা অবনতি হবে। আদৌ বাংলাদেশটা কি সম্পূর্ণ থাকবে নাকি বাংলাদেশটা ভাঙবে? হিন্দুদের প্রতি যে অত্যাচারটা হচ্ছে, ভারতবর্ষের মানুষ কিন্তু প্রচন্ড ক্ষেপে আছে। ভারতবর্ষের মানুষ চাইছে এর একটা প্রতিকার হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব হোক, কারণ এইভাবে মানুষ আমাদের হিন্দু মরতে
হিন্দু আছে, অমুসলিম যারা আছে, তাদেরকে এইভাবে আমরা মরতে দেব না। তার জন্য যা যা করতে হয় তাই করো। এখন কি হবে ভবিষ্যতে আমি জানি না, বলতে পারবো না। এখন প্রতিরক্ষা মন্ত্রীর মনে কি আছে, মাথায় কি আছে, আমাদের ক্যাবিনেট মাথায় কি আছে, তা তো আমি বলতে পারবো না, আমার জানা নেই। ফলে আমাদের ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে। এই খবরটুকু আমার মনে হচ্ছে জানানোর দরকার আছে, ওই জন্য আপনাদের কাছে এই খবরটুকু জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।